ইতিমধ্যেই ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ। গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তে শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাঁজে। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। তেকে স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে জাংকুক বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলেনি তোমায়। তে শ্বাস টানে। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নত মাথা নিচু করে তাকায় জাংকুকের মুখ পানে। তাতেই যেন ঝটকা খেল তে। বুক কেঁপে ওঠে পুনরায়। জীবন জাংকুক এখনো তাকিয়ে আছে তের অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেলবে না বা শান্ত হবে না। তে শুকনো ঢোক দিলে বাঁকা নয়নে জীবন জাংকুকের অধর দেখে নেয়। চিকন সরু গোলাপি অধর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাপা কাপা স্বরে বলে, আপনি এটা। বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে উঠেছে, কান দুটো গরম হয়ে উঠেছে, তলপেটে মোচড় দিচ্ছে। জাংকুক সময় নেয়, পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। তে গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকনা দিয়ে ম্যানার শেখাতে। বাজে লোক। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আপন। জাংকুক বোধহয় বিরক্ত হলো। ফোঁস করে শ্বাস টেনে সিগারেট শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, হাজব্যান্ড, আই অ্যাম ইউর লাইফ পার্টনার অ্যান্ড ইট ইজ ট্রু। তে শুনতে পেল কি বা বুঝতে পারল কি? তার নয়নজোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকায় নয়নজোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে পার্ক বোগামও ছিল। সত্যি কি? বোগাম যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট। হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি। রক্তে রঙিন হয়ে গেলেও টের চিনতে অসুবিধা হয় না আঘাতপ্রাপ্ত হয়েছে। কপাল বেয়ে রক্ত ঝরছে। চমকায় তে। ভয়ার্থক স্বরে বলে ওঠে, পার্ক বোগাম। জাংকুক হামি তোলে, গাড়ির কাজ তুলে দেয়, স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কেস অলওয়েজ স্পেশাল ডেতে করা উচিত। আই এম রাইট মাই সো কল্ড বোন? তে জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য। কানে বাজছে পার্ক বোগাম। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফিরে তেল ফুপিয়ে কেঁদে উঠে বলে, পার্ক বোগাম অ্যাক্সিডেন্ট করেছে। ভাই আমাকে নিয়ে চলুন তার কাছে। জাংকুক যেন শুনল না। ফর্সা চোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়িয়েছে তে, তবে জাংকুক জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টাচ্ছে আর নতুন বারের সূচনা ঘটছে। 12টার আগে ছিল সোমবার আর 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই জাংকুক ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে জাংকুক বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে। ইয়ন্তনকে কোলে তুলে জাংকুকের পেছন পেছন দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে? দরজার সামনে উপস্থিত যে হোক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে পর্যবেক্ষণ করছে। জাংকুক জেহবের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। জেহব বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিল কে? জাংকুক চাচা ছাড়া আবার কে? খালি মারে খায় না চুমু। তুই কি মেয়ে নাকি শালা? নাম তোর হবি। কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে তে তার হাত ধরতে যায়। যে হোক এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়। কাঁদো কাঁদো স্বরে বলে, মা প্লিজ, আমার নিরহ নিষ্পাপ হাত ছোবে না, আব্বা ভেঙে দিবে। তে বিরক্ত গলায় বলে, কে আপনার আব্বা? যে হোক শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় ডাব্বা। সে আর কেউ নয়, আমার জাংকুক আব্বা। ফোঁস করে শ্বাস টানে তে। করুণ স্বরে বলে,
আমার বয়ফ্রেন্ড বোগাম অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো? ওই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা, অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা। তার 4খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে। তে দাঁতে দাঁত চেপে বলে, আলগা রাস্তায় চুপ করবেন, শুনবেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কানা নাকি? সব শুনতে পাই। কবিতার ভাষা বোঝাবো? শুনতে পাই সব। আমি কানা নই। কালা ভালোবাসার লাল গোলাপ দেবে আব্বা, তোমার গান গাইবে লা লা লা। তে নিজের কপালে 2টো থাপ্পড় মারে। তারপর ঝাঁঝালো স্বরে বলে, আব্বার চামচা, চুপ কর বাল। আমার বয়ফ্রেন্ড পারুক বোগামকে তেকে থামিয়ে যে হোক বলে, হাবলু বোগাম ঠিক আছে, আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না তের ঠিক, কেননা সে নিজে চোখে দেখেছে বোগামের রক্তাক্ত হাত। যে হোক বোধহয় বুঝলো তের মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে। গাড়িতে সে এবং বোগাম বসে আছে, সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় তের। একটু হেসে টেনে দেয় জেহোপের গাল, আমার মিষ্টি ভাইয়া। তে চলে যায় বাড়ির ভেতরে। অসহায় জেহোপ নিজের গালে হাত বোলাতে বোলাতে করুণ স্বরে আওড়ায়, খাবো মায়ের কাটবে গাল, কেন দিলাম আমি আমার তালে তাল। আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো। ডররুমে এখনো বসে আছে জিন বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই। ঘুম হবে তার? কখনোই না। জাঙ্কুক প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে তে। জিন বেগমকে দেখে জড়িয়ে ধরে। জাঙ্কুকের নামে 1000খানা নালিশ দেয়। জিন দীর্ঘশ্বাস ফেলে তের কপালে চুমু দিয়ে বলে, আম্মু, জাঙ্কুকের থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? তে মাথা নেড়ে সায় জানায়, আমার সোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাবো আমরা। আজকে সকালটা বেশ সুন্দর। মনটা ভীষণ ফুরফুরে তের, কেননা জিন বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে তের চোখের ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। ইয়ন্তনকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে। গতকাল মা নূপুর দিয়েছে তেকে, ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নূপুর। সেটা পায়ে দিয়েছে তে। মেরুন রঙের টপস এবং সাদা রঙের শার্ট, গলায় ঝুলিয়েছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্বেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে। ইয়ন্তন তের পেছনে পেছনে হাঁটছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমোতে চায় সে, তবে খিদেও পেয়েছে। ইয়ন্তনের প্ল্যানিং, খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। তে কিচেনে ঢুকে পানি গরম দেয়। তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় জাঙ্কুক। তে আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট। শুকনো ঢোক গেলে তে দ্রুত পেছনে ঘুরে। জাঙ্কুক নিজের মতো করে তে গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়। তারপর তাকে ড্রিঙ্কের একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। তে ভেঙচি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে, বাজে লোক একটা, ইচ্ছে করে একটা চটকনা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে, হাতির বাচ্চা গরিলা। হ্যাঁ বাবা বলো, কেমন আছো, কি করছো? এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় পার্ক জিওজুন। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনছান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে তে কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দিবে। রাখছি বাবা, পরে কথা বলবো। সিওজুনের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় জিন বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, যেন যুদ্ধে করে আসলো। জিন বেগম কানে ফোন ধরতেই সিওজুন বলে ওঠে, আমি দেশে ফিরছি আগামী মাসে, এবং আমি তেকে ফিরে চাই, আমার সাথে থাকবেও। জিন বেগম মলিন হাসে,
আমিও সেটাই বলছিলাম। বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই থাকে না। এর দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারি। আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। তে ধপ করে চোখ খুলে তাকায় জিন বেগমের পানি। তাকে দিয়ে দেওয়া হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে তের। জিনের পানি চেয়ে বসে জাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো। তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে? জিন সিউজুনকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না। সে কখনো মানেই নি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় সিউজুন। দীর্ঘশ্বাস ফেলে জিন তের মাথায় হাত বুলিয়ে দেয়। মা, আমাকে দিয়ে দেবে? বড়ই অসহায় শোনালো তের কণ্ঠস্বর। কি করবো বল? সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না তে। কিভাবে বলবে? মা, দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা জেকে গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরেই জিমিনের শ্বশুর বাড়ি। মা, একটা কথা বলবো? বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার আই ওর হাজব্যান্ড? জিন ঠিক বিশ্বাস করলো না তার ছেলে এমনটা বলবে। কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেললো, দাদার মৃত্যুতে পর্যন্ত উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না, একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। জিন বেগম মনে করতে চান না সেই দুঃখের কথা। কোনো সম্পর্ক নেই তে। কে কি বললো না বললো সেসব কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর জাংকুকের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারও সাইন করানো হয়েছিল, কিন্তু জাংকুক মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো স্বরে বলে জিন। দুবার গলাও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তে চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। যে অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে, নয়নজোড়া টিকটিক করছে। যখন তখন গাল বেয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর্থে সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয় আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে তে কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতে মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়। দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণ তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে। জিন বেগম নেমে পড়ে। পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পিছন ফিরে বলে, তে নেমে এসো, এটাই বাড়ি। তে নেমে পড়ে। জিন বেগমের হাত ধরে বাড়ির ভেতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার জিমিনের শ্বশুর বাড়ি। শ্বশুর, শাশুড়ি, ছোট দেবর এবং বর। এই তো, আর কেউ নেই। দুবার কলিং বেল চাপতেই জিমিন দরজা খুলে। কোলে ছোট্ট ইউনমিন। জিন বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে। জিমিন টের পানে তাকায়, জড়িয়ে ধরে। তে বনু, ভালো আছি? তে মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ছাড়ি, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। যে হোক ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা ওড়াচ্ছে। জাংকুক বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোন খানা টিরিং বিরিং করে বেজে চলেছে, সেদিকে খেয়াল নেই। ইউনো সিগারেট খাচ্ছে আর যে হোক কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, ওগো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে? বাকিটা শেষ হওয়ার আগে জাংকুক গম্ভীর স্বরে বলে ওঠে, স্টপ। যে হোক নিজে ঠোঁটে আঙুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেল যে মাহমুদ আর মুখ খুলবে না। ইউনোর বিষয়টা ভালো লাগলো না, তাই বলে ওঠে, এই যে হোক, জিমিনের নাকি একটা দেবর আছে, মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয়। বাই এনি চান্স যদি? জিয়ন জাংকুক দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলগুলো শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে, ওকে নিয়ে আয়। জাংকুকের বলতে দেরি, কিন্তু যে হোক ইউনোর দৌড় দিতে দেরি নেই। জাংকুক ফোঁস করে শ্বাস টানে, বা হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে। জিমিনের বাড়িটা বিরক্তকর মনে হচ্ছে তের কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে, যে তেকে দেখলে চিপকে দাঁড়াতে আসছে, ধাবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তে।
ফাঁকা রাস্তায় হাঁটছে। ইয়ন্তনকে রেখে এসেছে বাড়িতে। কি যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটতো। তখনই একটা জিপ এসে থামে তের সামনে, চমকাইতে, এবং মুহূর্তেই খুশিতে লাফিয়ে ওঠে। যেহব ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। যেহব চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে। ভাব নিয়ে বলে, পড়লে স্মরণ হলাম হাজির, আমার নাম যেহব কাজী। খিলখিল করে হেসে ফেলে তে। ইউনো বলে ওঠে, আমাকে দেখলে না? ওহো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন, আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। যেহব বলে ওঠে, চলো তাহলে আসমান থেকে ঘুরে আসি। জিয়ন জাংকুকের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারেনি তে। যেদিকেই চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। তের পাশাপাশি হাঁটছে কাই। হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। যেহব আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে তেকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, ইয়ন হচ্ছে মুক্তার মালা, আব্বা আমার খুব ভালো, কাই হচ্ছে চাঁদ চালা, কুত্তা ফুটে দেখায় খেলা, এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে তে। কাই জুতো খুলে ছুঁড়ে মারে যেহবের উদ্দেশ্যে। যেহব সেই জুতো ক্যাশ ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও কায়ের আহাজারি শেষ নেই। সেই মুহূর্তেই দেখা মেলে জিয়ন জাংকুকের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকে আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় তে। বিড়বিড় করে বলে, রতনে রতন চিনি, হাঁটি চেনে নে, চরিত্রহীন। হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে বোগাম। ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলে রাখা হয়েছে উঁচু করে। বা পাখানার অবস্থাও বাজে, সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টে সেলাই পড়েছে। উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে বোগামের দুপাশে। মূলত তারা সেলস ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোণায়। ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞাসা করেছে, সে ঠিক হবে তো? নার্সটা আশ্বাস দিয়েছে ঠিক হবে। তবুও মহিলাটির মন মানছে না, যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে, খালামণি আম ওকে, ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে। বোগামের খোঁজ করেছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার। কিভাবে বলবে 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে বোগাম, অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অগত্যা ফোনখানা বন্ধ করতে যায়। তখনই পুনরায় বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো। হ্যালো, কিম হিসান বলছেন? হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটি জেকের গাড়ির সঙ্গে। ওনাকে চেনেন নিশ্চয়ই। আমরা তদন্ত করে দেখেছি, দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল। আই মিন, আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সির। এটি জেকের 4 কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে। ঘাবড়ে যায় কিম হিসান। জিয়ন জাংকুক সম্পর্কে ধারণা রয়েছে তার। বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে জিয়ন জাংকুকের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ি ধাক্কা লেগেছিল। তাতেই সেই গাড়ি ড্রাইভারকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছিল জাংকুক এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল। এটি জেকের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সাথে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনেই ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ঢোক দিলে কিম হিসান অনুনয় স্বরে বলে, আমার বাচ্চা কিছু করেনি। পুলিশ পুনরায় বলে, আই নো দ্যাট, বাট এটি জেকে বুঝবে না। আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং জেকে সরি বলুন। কিম হিসান সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলে। বোগাম চোখ খুললেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। বরাবরই জিয়ন জাংকুক ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধবধবে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট, কালো জিন্স এবং কালো শু। বা হাতে লেপ্টে আছে কালো রঙের রোলেক্স ঘড়ি।
শার্টের হাতা কনুই অবধি গোটানো এবং বুকের কাছে 3টে বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত চোয়াল, হাত নাড়িয়ে নাড়িয়ে করে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে। তার ভাষণদার স্টাইলও জোস। গোলাপি অধরের পানে নজর পড়তেই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তে। কালকে এই ওষ্ঠ জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে। হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা। শ্বাস আটকে আসছে বুঝি। জোরে জোরে শ্বাস টেনে 2 পা পিছিয়ে যাইতে নিজেকে বকতে বকতে বলে, ছি তে ছি, তুই না বোকামকে ভালোবাসিস? এই অসভ্য বেয়াদব পুরুষের চুমু খেয়ে ব্লাশ করছিস কেন? সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল, ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক। কানের পিঠে চুল গুঁজে নিজের কপালে 2টো থাপ্পড় মারে তে। মুখ বাঁকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপরই 2 পা এগিয়ে জেহপের পাশাপাশি দাঁড়ায়। গড়গড় করে ইংলিশ ছাড়া জিয়ন জাংকুকের পানে এক পলক তাকাতেও ভুলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়েছে, কিছু বোঝাচ্ছে তাদের। তারাও মাথা দুলিয়ে সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। কাইয়ের এক হাত অকেজো, তবুও সে ফোনে টাইপিং করে রাখছে। তে মুখ বাঁকায় এবং জেহবের কানে ফিসফিস করে বলে, জেহব ভাই, হাতের ভাষণ শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে, চলুন কফি খেয়ে আসি। জেহবের হাত থেমে যায়। ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে, ইতিমধ্যেই ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাঁসের মতো গলা উঁচু করে পাশের জনের দিকে তাকায়। তখনই তে পুনরায় জেহবের শার্ট টেনে বলে, এই ভাইয়া, চলুন না প্লিজ, হাতের বকবক ভালো লাগছে না, বলছি তো। শুকনো ঢোক গিলে তের পানে তাকায় জেহব। পরপরই জাংকুকের পানে তাকিয়ে দেখে নোটিস করছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলে, কফি খাই না আমি, অ্যালার্জি আছে। তে বোধহয় বিরক্ত হলো। জেহবের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। জেহব 2 হাত জোর করে বলে, প্লিজ মা। তেও সেম প্রসেসে জবাব দেয়, প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছে আমি। জেহব কিছু একটা চিন্তা করে এবং বলে, তুমি এই কেবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। তে মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায়। হাতে এখনো জেহবের নোটবুক, সেটা আর দিয়ে যায় না। অসহায় জেহব বিড়বিড় করে আওড়ায়, এই জামাই বউ দুজন মিলে আজকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে। ঘন্টা পেরোবে। একইভাবে দাঁড়িয়েছিল তে। বড়ই নির্দয় এবং বেয়াদব লোক জিয়ন জাংকুক নিজে আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে। শালা হলুমান, জীবনও বোঝ জুটবে না তোর কপালে, অভিশাপ দিলাম। জেহব ভাইদেরও বলিহারি, এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার? বিড়বিড় করতে করতে ঢুকে পড়ে কেবিনে। কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে বসে পড়ে নরম কেদারায়। পরপরই গা এলিয়ে দেয়। আরামে চোখ বন্ধ করে বলে, ইয়ন্তন, তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস, কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে। মিটিং শেষ হতে ঘন্টাখানেক সময় লেগেছে। স্টাফরা বড়ই ক্লান্ত। জিয়ন জাংকুক ইন্ড বলার সাথে সাথে যে যার কেবিনে ফিরে গিয়েছে। জেহব কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। মাথায় তার বিশাল টেনশন, টপিক নোটস করতে পারেনি। এবার কি হবে? জিয়ন জাংকুকের ঝাড়ি থেকে কে বাঁচাবে? এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? জেহব বড় বড় নয়নে তাকায় মেয়েটির পানে, মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা। এতদিন এই অফিসে রয়েছে, কোনোদিন একটা কুকুরও সেধে কথা বলতে আসলো না, আর আজকে সুন্দরী একটা মেয়ে। আজকে কি একটু বেশি হ্যান্ডু লাগছে? আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত। ওহ জেহবের গুডনেস, হ্যান্ডু জেহব জিন্দাবাদ। মেয়েটি পুনরায় বলে, অ্যাকচুয়ালি আমি নোটিস করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে। স্যার ভীষণ স্ট্রিক্ট, জানতে পারলে রেগে যাবে। জাস্ট। মেয়েটির কথা শেষ হওয়ার আগে জেহব বলে, হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প তোমার, আই মিন আপনার নোটবুক দিবেন একটু? কালকেই দিয়ে দেব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক জেহবের পানে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে। জেহব সেটা হাতে নিয়ে বলে, আপনার ফোন নাম্বার? ততক্ষণে মেয়েটি চলে যায়। জেহব নোটবুক বুকে গুজে মেয়েটি চলে যাওয়া দেখতে থাকে। প্রেম এসেছিল কালকে, ছিলাম না বাড়িতে, আজকে আবার চলে এসেছে অফিসে, কি করে ফিরিয়ে দেব তাকে প্রেম না দিয়ে?
মিটিং শেষে জিয়ন চাংকুক নিজের ক্যাবিনে ঢুকে পড়ে। তেকে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় বসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। কাচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে, যেন এই রাজ্যের রানী সে। তে সামান্য চোখ তুলে দেখে নেয় জাংকুককে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয়।